This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ আজকে শুরুতেই 8:30টার শুরুতেই অন্য দিনের মতো আজকেও বিগ বলে আপনাদের দেখাবো টপ 10 ব্রেকিং। আমাদের বিগ বলের দিকে তাকান, আপনি বুঝতে পেরে যাবেন সারা দিন আজকে উপত্যকায় ভারতে এবং ওপারে মানে পাকিস্তানে, জঙ্গি রাষ্ট্র পাকিস্তানে ঠিক কি চলছে। ফার্স্ট ব্রেকিং দেখুন, প্রথম ব্রেকিং আপনাদের দেখাচ্ছি, নাস্তানাবুদ পাকিস্তান, ঘরে বাইরে এক দশা। নাস্তানাবুদ পাকিস্তান, ঘরে বাইরে এক দশা। নেক্সট পিসিআরকে বলবো পরের ব্রেকিং চালাতে। পুরনো বন্ধু চীনকে পাশে পাচ্ছে না পাকিস্তান। পুরনো বন্ধু চীনকে ঠিক এই সময় পাশে পাচ্ছে না পাকিস্তান, তার কারণ যুদ্ধে চীনা অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা। চীন বলে দিয়েছে কিনেছো অস্ত্র, ব্যবহার করতে পারবে না। যুদ্ধে চীনা অস্ত্র ব্যবহার করায় নিষেধাজ্ঞা, এটা কিন্তু হ্যান্ডিক্যাপ হয়ে গেল পাকিস্তান অনেকটাই যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ হয়। নেক্সট পরের ব্রেকিং পিসিআরকে দেখাতে বলবো। ভারতের ড্রোন হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান। ভারতের ড্রোন হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের জিপিএস জ্যামিং। নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের জিপিএস জ্যামিং, কারণ শয়ে শয়ে ড্রোন যদি হামলা করে সেটা আটকানোর এটা পন্থা। নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের জিপিএস জ্যামিং। নেক্সট ভারতের ড্রোন হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান। পেহেলগাঁও হামলার তদন্তে গোয়েন্দা নজরে 14 জঙ্গি, অর্থাৎ 14 জন এমন জঙ্গি, তারা খতরনাক জঙ্গি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পেছনে ছিল এই রকম সন্দেহ করা হচ্ছে। পেহেলগাঁও হামলার তদন্তে গোয়েন্দা নজরে 14 জন জঙ্গি, তারা উপত্যকাতেই লুকিয়ে থাকতে পারে এমন আশঙ্কা এবং সন্দেহ করছেন গোয়েন্দারা। নেক্সট পরবর্তী ব্রেকিং বিগ বলে দেখুন, ভারতের আরও জঙ্গি হামলার ছক পাকিস্তানের, অর্থাৎ ভারতের ভূখণ্ডে আরও জঙ্গি হামলার ছক পাকিস্তানের, এটাও কিন্তু গোয়েন্দা রিপোর্টে প্রকাশ। এই মুহূর্তে পিওকেতে, পাক অধিকৃত কাশ্মীরে 40-এর বেশি লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাডগুলোতে তারা অপেক্ষারত। হয়তো তারা পিছিয়ে গেছে, কিন্তু সেই লঞ্চ প্যাডগুলো রয়েছে যেখানে ভারত আঘাত আনতে পারে এমন প্রত্যাশা। ভারতে আরও জঙ্গি হামলার ছক পাকিস্তানে। নেক্সট পরবর্তী ব্রেকিং দেখাতে বলবো পিসিআরকে বিগ বলে। জম্মু কাশ্মীরের কুলগাঁওয়ে সেনা জঙ্গি গুলির লড়াই। জম্মু কাশ্মীরের কুলগাঁওয়ে সেনা জঙ্গি গুলির লড়াই। পরবর্তী ব্রেকিং বিগ বলে দেখুন এর পরের ব্রেকিং, কুপওয়ারায় জঙ্গি দমন অভিযান। কুপওয়ারাতেও জঙ্গি দমন অভিযান, প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া গেছে জঙ্গি ঘাঁটি থেকে, প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার। কুপওয়ারায় জঙ্গি দমন অভিযান চলছে, উপত্যকা জুড়েই চলছে। নেক্সট পরবর্তী ব্রেকিং, বাংলাদেশ থেকে হামলার ছক পাকিস্তানের, অর্থাৎ বাংলাদেশের আকাশপথকে ব্যবহার করতে পারে পাকিস্তান, সেই আশঙ্কা কিন্তু থাকছে। ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ থেকে হামলার ছক পাকিস্তানের। ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ এমন আশঙ্কা আছে। পরবর্তী ব্রেকিং দেখুন বিগ বলে, ভারতের পদক্ষেপে আতঙ্কে পাক সেনাপ্রধান আসিম মুনির। কেন ভারতের পদক্ষেপে তিনি কেন ভয় পেয়েছেন? পরিবারকে ব্যক্তিগত বিমানে ব্রিটেনে পাঠিয়ে দিয়েছেন। পরিবারের যাতে সুরক্ষা আগে হয়, দেশবাসী রইলেন দেশে, তিনি তার পরিবারকে পাঠিয়ে দিলেন ব্রিটেনে। এমন অনেক পাক জেনারেল করে থাকেন, এটা নতুন নয়। কিন্তু ভারতের পদক্ষেপে আতঙ্কে পাক সেনাপ্রধান আসিম মুনির, যিনি বড় বড় কথা বলছেন ভারতের বিরুদ্ধে। নেক্সট পরবর্তী ব্রেকিং দেখাতে বলবো পিসিআরকে। ধর্ম অধর্মে লড়াই চলছে, রাজাকে রাজধর্ম পালন করতে হবে। রাজার উচিত রাজধর্ম পালন করা। কে বলছেন? আরএসএস প্রধান মোহন ভাগবত। এই মন্তব্যটা এই মুহূর্তে আমাদের দেশের রাজনীতিতে এবং সমাজনীতিতে এই যুদ্ধ পরিস্থিতিতে বিরাট ইম্পর্টেন্ট একটা মন্তব্য। দেখলেন টপ 10 ব্রেকিং, সারা দিনটা আপনাদের চোখের সামনে আমরা তুলে ধরলাম। প্রত্যেক দিন 8:30টার শুরুতে
বিগ বলে নজর রাখবেন টিভি 9 বাংলায়। এবার আসুন একটা ছবি দেখাই আপনাদের। भाई के लिए दुख तो जरूर है मेरा, लेकिन सबसे ज्यादा खुशी और गर्व भाई देश के लिए अपनी जान दे दी। আমি চাই দেশ में শান্তি চাই, আমি দেশে শান্তি চাই। আমরা বর্ডারে আছি, और যতদিন আমরা বর্ডারে থাকবো দেশবাসী শান্তিতে থাকবে। আমি সৈনিক, আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম, বলতে পারেন ইন্ডিয়ান আর্মির ধর্ম, কোনো কারোর দম আছে? ইন্ডিয়ান আর্মির ধর্ম হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব মিলে আমরা বসে আছি বর্ডারে, আপনারা শান্তিতে থাকেন, এইটাই চাইবো। যিনি নিহত, যিনি শহীদ হয়েছেন, তার দাদা বলছেন শেষকৃত্যে এসে ভারতীয় জওয়ানদের কোনো জাত ধর্ম হয় না, ইন্ডিয়ান আর্মির কোনো জাত ধর্ম হয় না, একটাই ধর্ম, তিনি ভারতীয়। বীর জওয়ান তোমায় সেলাম। জঙ্গি হানায় নিহত ২৬ জন পর্যটক, পেহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনায় চমকে উঠেছে গোটা দেশ এবং আন্তর্জাতিক দুনিয়া। বদলার ডাক দেশ জুড়ে, তার মধ্যেই কিছু মানুষ মুসলিম বিদ্বেষের আগুনে ঘি ঢালতে শুরু করেন। তখনই খবর আসে কাশ্মীরের উধামপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন ৬ প্যারা এসএফের জওয়ান। এজ এ বাচ্চা ছোট থেকে আমি নিজে হাতে করে মানুষ করেছি, আর এমন জায়গায় আছি ভাই যেখানে আছে সেই জায়গাতে আমরা দুই ভাই এক জায়গায় ডিউটি করছি, আর সেই জায়গায় ভাই আজ আমাকে ছেড়ে চলে গেল। ঝন্টুর দাদা রফিকুল আলী শেখও সেনাবাহিনীতে কাজ করেন। ভাইয়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরেছেন। স্বামীর মরদেহ আঁকড়ে স্ত্রী ঝুমা। একটা গুলি লাগে राइट शोल्डर, एक लेफ्ट शोल्डर और एक मतलब बिल्कुल हेड शूट। तो हेड शूट यही जगह लागे और सही गोली बाढ़ हो जाए बाएं चौक दिए, बाएं चौक नहीं बाढ़ हो चले जाए। सबसे पहले तो क्या है, वो देश की जवान है, उसके बाद मेरा भाई है। भाई के लिए दुख तो जरूर है मेरा, लेकिन सबसे ज़्यादा खुशी और गर्व भाई देश के लिए अपनी जान दे दी। দেশের জন্য শহীদ হয়েছেন ভাই। বুক ভরা যন্ত্রণার মাঝেও গর্বিত দাদা সুবেদার রফিকুল আলী শেখ। গত রাতে মরদেহ পৌঁছয় ব্যারাকপুর সেনা ছাউনিতে। শেষ শ্রদ্ধা জানান সেনা অফিসাররা। তারপর গন্তব্য নদিয়ার তেহট্টের বাড়ি। ঠিক ভোর ৫টা, ঘড়ির কাটায় কাটায় ঝন্টু শেখের দেহ তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। दुश्मन तो दुश्मन होता है, वो हिंदू मुसलमान किसी को देख के नहीं होता है, और दुश्मन जो आतंकवादी उसकी कोई जात नहीं होती। हमें देशवासी के एटाई बोलबो, शांति बजाय रखे, माहौल बजाय रखे, राजनीति के चक्कर में कोई दंगा ना भड़के। ঝন্টু আলী শেখের ভাই রফিকুল আলী শেখ জানালেন যে কোনো রকম অশান্তি নয় দেশে, কোনো জাতপাত বা কোনো ধর্ম নয়, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই একটা পথ। তেহট্টের মাঠে তখন উপচে পড়া ভিড়। সবাই ভিড় করেছেন বীর জওয়ান শহীদ ঝন্টু আলী শেখকে শেষ শ্রদ্ধা জানাতে। ঝন্টু আলী শেখের বাড়ির সামনে, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে যে সকল প্রক্রিয়াগুলি
দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রশাসনিক স্তরে যে সকল বিক্রিয়াগুলি আছে, যেখানে গান স্যালুট দেওয়া হবে সেই জায়গাতে রয়েছে, যেখানে বাসের ব্যারিকেড করে দেওয়া আছে। কাতারে কাতারে মানুষ, কয়েক কিলোমিটার ধরে আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে যখন আসছি তখন কাতারে কাতারে দুই পারে মানুষ দাঁড়িয়ে রয়েছে। জঙ্গিদের পাল্টা জবাব দেওয়ার কথা বলবো। পাকিস্তানকে ওদের ম্যাপের থেকে যেন পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, আমরা সেটা চাচ্ছি। ওই দেশটাকে বোম দিয়ে উড়ে যাও গো। আমার হাজবেন্ডকে আমি অনেকবার বলেছি আমি মুসলিম, কিন্তু ওই দেশের ওপর আমার কোনো মায়া নেই গো। আমার স্বামী পছন্দ করতো না গো। सेना इसकी बदला ले रहे हैं, आप लोग देख भी रहे हो और लेते रहेंगे। मैं एज ए सूबेदार एज ए कंपनी को लीड कर रहा हूं और मैंने बिल्कुल लाइन ऑफ कंट्रोल में हूं, अपनी देश की बिल्कुल लाट सीमा में बैठा हूं, इसमें कोई डाउट वाली बात नहीं है। ঝন্টুর নিথর দেহটাই যেন বলে দিচ্ছে জঙ্গিদের যেমন ধর্ম হয় না, দেশপ্রেমিকেরও তেমনই ধর্ম হয় না। मेरा सर्वस्व हमेशा क्या है, मेरा देश है, सबसे पहले मेरा देश है, उसके बाद मेरा परिवार है। এমপি মহুয়া মৈত্র, মুখ্যমন্ত্রী প্রতিনিধি সব্যসাচী দত্ত, এমএলএ রুকবানুর রহমান, সিপিএম নেতা শতরূপ ঘোষ ঝন্টু আলী শেখের মরদেহে শ্রদ্ধা জানালেন। আমি চাই দেশ में শান্তি চাই, আমি দেশে শান্তি চাই। আমরা বর্ডারে আছি और যতদিন আমরা বর্ডার যে থাকবো দেশবাসী শান্তিতে থাকবে। আমি সৈনিক, আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম, বলতে পারেন ইন্ডিয়ান আর্মি ধর্ম, কোনো কারোর দম আছে? ইন্ডিয়ান আর্মি ধর্ম হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব মিলে আমরা বসে আছি বর্ডারে, আপনারা শান্তিতে থাকেন, এইটাই চাইব। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন শহীদ জওয়ানের মরদেহ আনার কথা তাঁরা জানতেন না, তাই তাঁদের কেউ জাননি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দেখুন, আমাদের কাছে খবর ছিল না, আমরা খবর থাকলে অবশ্যই যেতাম। যে কোনো শহীদ আমাদের দেশের জন্য যারা প্রাণ দেয় তারা মহান কাজ করে, তারা দেশের জন্য সর্বোচ্চ বলিদান দেয়। প্রয়োজনে আমি তার পরিবারে গিয়ে দেখা করব। আমাদের কাছে খবর ছিল না, শেয়ার হয়নি আমাদের কাছে কোনোভাবে খবরটা, সেজন্য আমাদের তরফ থেকে কেউ যেতে পারেনি। 4 দিন পার পাক সেনার জিম্মায় বাংলার ছেলে পূর্ণাম কুমার সাউ পাঠানকোট যাচ্ছেন বিএসএফ জওয়ানের স্ত্রী, যিনি এখন অন্তঃসত্ত্বা। বুঝতেই পারছেন কি ঝড় বয়ে যাচ্ছে ওই পরিবারের ওপর দিয়ে। প্রবল উদ্বেগে পরিবার, পূর্ণামকে দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হোক, কাতর আর্জি আটক বিএসএফ জওয়ানের স্ত্রী এবং মায়ের। 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না, ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাবড়া থেকে পাঠানকোট যাব, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেই জন্য আমাদের কার ঘরে বসতে পারছি না, আমরা কালকে বেরোবো। এই পেহেলগাঁও নিয়ে চরম উত্তেজনার মাঝেই বুধবার, মানে গত বুধবার, ভুল করে সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে ঢুকে পড়েন পূর্ণাম কুমার। বিএসএফ এর 180 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল তিনি। এখনও পাক রেঞ্জার্স তাকে আটকে রেখে দিয়েছে। রিশার বাড়িতে শুধুই দুশ্চিন্তা এবং ছটফটানি। আসুন আমরা সরাসরি লাইভে কথা বলি আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভন, এই পরিবারের অবস্থা গোটা দেশ দেখতে পাচ্ছে, গোটা দেশ এই পরিবারের পাশে আছে, এটাই স্বাভাবিক। সমস্ত ভারতীয় পাশে আছেন, এটাই স্বাভাবিক। এই পরিবারের যা অবস্থা সেটা ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন। তার স্ত্রী চাইছেন যেতে, তারা কি যাওয়ার বন্দোবস্ত করলেন এবং পাঠানকোট গিয়ে তারা করবেনটা কি, এটা একটু জানতে চাইবো তোমার কাছে। দেখো, ইতিমধ্যে যাওয়ার যে একেবারে যে প্রস্তুতি তা কিন্তু নিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ রাত পোহালেই যাবে তার স্ত্রী রজনী সাউ। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যাওয়ার কারণ এই কারণেই যে একেবারে রিসরায় বসে কোনোভাবেই বুঝতে পারছেন না যে তার স্বামী কোথায় রয়েছেন এবং তার স্বামীর বর্তমান পরিস্থিতি কী। তুমি জানো যে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটছে, খুব স্বাভাবিক। অর্থাৎ তার স্বামী বর্তমানে কোথায় রয়েছেন এবং যে ফ্ল্যাগ মিটিংয়ের কথা বারবার বলা হচ্ছে সেটা কতদূর পর্যন্ত এগোলো এবং তারপর তার স্বামীকে কবে উদ্ধার করে নিয়ে আসা হবে, স্বাভাবিকভাবে তার স্ত্রীর এই উৎকণ্ঠা থাকাটা খুব একেবারে স্বাভাবিক। এই জন্যই কিন্তু তার স্ত্রী মূলত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং একেবারে বিএসএফের তরফ থেকেও কিন্তু পুরো বিষয়টা কিন্তু আসার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ তার স্ত্রী গেলে তিনি কি উত্তর পান সেটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমায় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন। তিনি গিয়ে তার ফোন থেকে ডিজি বিএসএফকে ফোনে ধরেছিলেন, তার বাবা ভোলানাথ সাউ কথা বলেছেন।
তিনিও কান্নায় ভেঙে পড়েছেন। স্বাভাবিকভাবেই একদিকে স্ত্রী, একদিকে পূর্ণামের বাবা, সবাই জানতে চাইছে যে 4 দিন হয়ে গেল, ঘরের ছেলে সে গেল কাজে, কিন্তু তারপর কোথায় গেল। সর্বোপরি এই যে পূর্ণাম কুমার সাউ তিনি কোথায় রয়েছেন এবং কবে ফিরে আসবেন, তার জন্য একদিকে যেমন ফোন দিয়ে বিভিন্ন জায়গায় জানাজানি চলছিল, অন্যদিকে তার স্ত্রী সে একেবারে পাঠানকোট চলে যাচ্ছে, সেখানেও জানার চেষ্টা করা হচ্ছে। এখন যাওয়ার পর তিনি কতটা খবর পান সেটা গুরুত্বপূর্ণ। রাজা, অনেক ধন্যবাদ সুশোভন। পূর্ণাম কুমারের স্ত্রী উদ্বেগে আর রিশার বাড়িতে থাকতে পারছেন না, তিনি সন্তান সম্ভবা। এই অবস্থায় স্বামীর খোঁজ পেতে তিনি পাঠানকোট যাচ্ছেন, যাতে সেখানে গিয়ে আধিকারিকদের কাছ থেকে, বিএসএফের আধিকারিকদের কাছ থেকে, তাদের ক্লোজ কন্ট্যাক্টে থেকে আরও ভালো খবর পান এবং মনের জোর বাড়বে। আমরা আশা করি যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরে আসবেন, তাকে ফিরিয়ে আনতে পারবে ভারত সরকার। এদিকে পূর্ণামকে নিয়ে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অনেক উত্তেজনা ফুটছে। বঙ্গ রাজনীতি, পাকিস্তানের হাতে আটক হওয়া ভারতীয় জওয়ান পূর্ণাম কুমার সাউ সুস্থ আছেন। বিএসএফের ডিজির সঙ্গে ফোনে কথা বলার পর এই আশ্বাস শুনিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ জানিয়েছেন ডিজি তাকে বলেন যে পূর্ণাম সুস্থ রয়েছেন, তাকে দেশে ফেরাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান কিছুটা সময় নিচ্ছে, তবে শেষ পর্যন্ত পূর্ণামকে ফিরিয়ে না দিয়ে পাকিস্তানের কোনো উপায় বা গতি থাকবে না। ঘটনাচক্রে আপনাদের বলে রাখি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সমস্ত খোঁজখবর ডিজির সঙ্গে করেছেন, তার কারণ এটা এমনি মানবিকতার দিক রয়েছে, একই সঙ্গে এটা তার লোকসভা কেন্দ্র শ্রীরামপুরের মধ্যে পড়ে, যেখানে পূর্ণাম কুমারের বাড়ি। পরবর্তী মুখ্যমন্ত্রী স্যার আপনি হাইকোর্টের অর্ডার আছে তো আমার পেছনে এরা ত্রুটি পেলেই আমার থাকবে বলছি, এরা ভরসা রাখবেন তো বাবু। আমি কোর্টে গিয়ে হবে না, এক থাকবেন শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের শেষকৃত্যে কেউ জাননি কেন? সুকান্ত মজুমদার মানে রাজ্য বিজেপি সভাপতি কি ব্যাখ্যা দিয়েছেন সে তো আপনাদের আগেই শুনিয়েছি, আরও একবার শুনুন। দেখুন, আমাদের কাছে খবর ছিল না, আমরা খবর থাকলে অবশ্যই যেতাম। যে কোনো শহীদ আমাদের দেশের জন্য যারা প্রাণ দেয় তারা মহান কাজ করে, প্রয়োজনে আমি তার পরিবারে গিয়ে দেখা করব। আমাদের কাছে খবর ছিল না, শেয়ার হয়নি আমাদের কাছে কোনোভাবে খবরটা, সেজন্য আমাদের তরফ থেকে কেউ যেতে পারেনি। আজই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে সাম্প্রদায়িক অশান্তির বলি বাবা ছেলে হরগোবিন্দ এবং চন্দন দাসের বাড়ি পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি কি কি চান বলুন? এনআইএ তদন্ত চান আর বিএসএফ যাতে থাকে, ভরসা আছে তো? আমার পুরো ফ্রেম আমি তো কোর্টে গিয়ে আপনাদের জন্য আদায় করে দিয়েছি, এখন তারপরেও কি করা যায় দেখি, কোর্টের মাধ্যমে তো করছি চেষ্টা। ওই জায়গাটা, যেসব জায়গার কথা বলছেন তাহলে তো ওনার তো জানা উচিত যে বিএসএফ আগে সীমান্ত থেকে 5 কিলোমিটার তাদের এখতিয়ার ছিল। এই বিজেপি সরকার গাজোয়ারি করে কেন্দ্রে আইন সংশোধন করে সীমান্ত থেকে 50 কিলোমিটার নিজেদের দায়িত্বে নিয়ে এসছে। তো আপনারা এখতিয়ারে থাকা দায়িত্ব তো আপনারা বাড়িয়েছেন, তো সুতরাং সেখানে থাকবেন, পাহারা দেবেন, সীমান্ত পাহারা দেবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। রাজ্য সরকারের দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছিল হরগোবিন্দর পরিবার, তারা নিতে চাননি যে ক্ষতিপূরণ রাজ্য সরকার দিতে চেয়েছিল।
কিন্তু শুভেন্দু অধিকারীর দেওয়া চেক তারা গ্রহণ করেছেন। শাস্তি তো আমি করাবই, সাথে সাথে আমি কিছু অনুদান চেক নিয়ে এসেছি, গ্রহণ করে আমাকে দিতে হবে। আপনারা বিচার চেয়েছেন, মুখ্যমন্ত্রীর নেননি, আমার সামান্য অনুদান। দেখুন, মৃত্যুর কখনো অর্থ দিয়ে হয় না। আমি আপনার একটা কাজেরও ব্যবস্থা দিচ্ছি। আমি 10,01,000 টাকা, 10,01,000 টাকা ছিল, আর এটা কদিন বাদেই দেখতে পাবেন কারা নিচ্ছে কারা নিচ্ছে না। এটা হিন্দুস্তান সনাতনের জায়গা, হিন্দুদের এই দুর্দশা চলবে না। এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম, 15, 16, 18%, 20%, যাতে হিন্দু শূন্য হয়ে যায়। আমরা করতে দেব না, করতে দেব না। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ নিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের দিয়েছি। চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো, এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা। গৌরনিতাই প্রেমানন্দে। সাময়িকভাবে বিষ প্রচারে বিভ্রান্ত হয়ে স্বজনহারা যন্ত্রণায় কেউ যদি বলেন না এখন নেব না, তো তার সঙ্গে রাজনৈতিক অভিমুখ খোঁজাটা একেবারেই ঠিক নয়। ফলে কদিন বাদেই দেখা যাবে কে কোনটা নিচ্ছেন আর কে কোনটা নিচ্ছেন না। 3 বার এডিএম ডিএম কে পাঠিয়েছে, দে রিফিউজড। মমতার ঘৃণার টাকা নেয়নি, বিরোধী দলনেতার অর্থ নিয়েছে। প্রমাণ হয়ে গেছে মানুষের আস্থা মুখ্যমন্ত্রীর উপরে নেই। মুখ্যমন্ত্রীকে মানুষ ঘৃণা করে। এই পরিবার নাকি সিপিএম বলেছিল, প্রমাণ হয়ে গেল। পরিবার কার? পরিবার হিন্দু। উত্তর পেয়ে গেছে সেলিম। হরগোবিন্দ দাসের পরিবার উত্তর দিয়ে দিয়েছে। আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। 26,000 চাকরিহারাকে নিয়ে ঘোর বিপাকে পড়েছে রাজ্য সরকার। আপাতত শিক্ষকেরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সেই স্বস্তি দেয়নি দেশের শীর্ষ আদালত। সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে চাকরি হারানো গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা করে প্রত্যেক মাসে, এবং যারা গ্রুপ ডি তারা পাবেন 20,000 টাকা করে। এই প্রস্তাব রাজ্য সরকার রেখেছে। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন, দেবাঞ্জন মন্ডল সহ, এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন আপনাদের আরও একবার জানিয়ে দিই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যারা চাকরিহারা অশিক্ষক কর্মচারী, তারা যারা গ্রুপ সি, তারা পাবেন 25,000 টাকা করে প্রত্যেক মাসে, এবং যারা গ্রুপ ডি তারা পাবেন 20,000 টাকা করে। এই প্রস্তাব রাজ্য সরকার রেখেছে। আসছি পরবর্তী খবরে। বন্ধ কারখানার শ্রমিকদের যে তহবিল থেকে ভাতা দেওয়া হয়, সেই তহবিল থেকেই স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই প্রস্তাবকে স্বাগত জানালেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা বলছেন তারা তো টাকা দিয়ে চাকরি কেনেননি, তাদের কেন সাজা পেতে হবে? বিরোধীরা প্রশ্ন তুলছে, শাসক দলের দুর্নীতিকে আড়াল করতে কেন জনগণের করের টাকা খরচ করা হবে? আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, এবং আমরা এই যে বিপদে পড়েছিলাম এর থেকে একটা সাময়িক নিস্তারের ব্যবস্থা উনি করেছেন মানবিক মুখ্যমন্ত্রী আমাদের। আমরা সাময়িক স্বস্তি পেয়েছি, আর সবথেকে বড় কথা সাময়িক স্বস্তি কিন্তু আমরা সুপ্রিম কোর্টের রায় পাইনি, আমরা পেয়েছি ওনার আশ্বাসে।
এবার উনি আমাদের অভিভাবিকা, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তা ওনার কথার একটা অবশ্যই দাম আছে। তাই আমরা হয়তো সাময়িক স্বস্তি পেলাম। ওনাকে আমরা ধন্যবাদ আজকে জানাবো না, আমরা ধন্যবাদ জানাবো সেই দিন যেদিন উনি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবেন এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে এসে আমাদেরকে বেতনে মহিমায় জায়গায় তিনি যেদিন দেবেন আমাদেরকে সেই জায়গাটা ফিরিয়ে। আমরা শুধু বারবার যেটা বলছি যে সুপ্রিম কোর্টের একটি রায়ে বহু মানুষ বিপদে পড়েছেন। রায়ের কিছু অংশ আমরা দ্বিমত পোষণ করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার পুরোদস্তুরভাবে পাশে আছেন। রিভিউ পিটিশন দাখিল করবার আগে পর্যন্ত গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রী করলেন এটা কার্যত সুপ্রিম কোর্টের একটা অবমাননা মাত্র। তার উপর আস্থা রাখুন, তার উপর ভরসা রাখুন। দয়া করে শকুনের রাজনীতি যারা করছে, যারা ত্রিপুরায় সর্বনাশ করেছে, অতীতে এ রাজ্যের সর্বনাশ করেছে, যারা অন্য রাজ্যের সর্বনাশ করেছে, তাদের কোনো মায়াজাল বা প্ররোচনায় দয়া করে পা দেবেন না। রাজ্যের মানুষের দেহ কষ্টার্জিত শ্রমের যে টাকা, যা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা হয়েছে, সেই টাকা এখানে খরচা করা হচ্ছে। এটা করা যায় না। সব চাকরিতে বেতনে সম্মানে যাতে আমরা ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। আমরা তো ঘর ছাড়া হয়েছি, চাকরি হারা হয়েছি, এরপরে যদি সংসার হারা হই তাহলে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ অন্তত এইখান থেকে আমাদের পরিত্রাণ দিন, না হলে আমাদের মেরে দিন, আমরা বাঁচতে চাই না। মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। কালকে যদি সুপ্রিম কোর্ট তাদের যা পুরনো অবস্থান ছিল সেটাকে অ্যাফোর্ড করে, সেই অবস্থানেই যদি থাকে, তাহলে এই টাকাটা কাদের পকেট থেকে চলে যাবে? আজকে আমরা কোনো রকমের কোনো দুর্নীতি না করে, কোনো রকমের কোনো দোষ না করে আজকে আমরা স্কুলে যেতে পারছি না, তার ফলে আমাদের মান সম্মানটাও গেছে। এটা কিন্তু কোনো কিছু দিয়ে কিনে নেওয়া যায় না। মান সম্মান হচ্ছে সব থেকে বড়। যাদের সেগ্রিগেট করা যায়, যাদের নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস পারে যে কে চাকরি কিনেছে, শুধুমাত্র তাদের আড়াল করবার জন্য আজকে এই পুরো ব্যবস্থাটাকে ঘোলা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখুন, রাজ্য সরকারের এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নতুন করে একটা বিতর্ক দানা বেঁধেছে এবং এই বিতর্ক দানা বাঁধা একেবারে অব্যর্থ, অনিবার্য ছিল। সেগুলো দেখালাম যে বিরোধীরা কি বলছেন, কেন করের পয়সায় এই ভাতা দেওয়া হবে, যে খাত থেকেই দেওয়া হোক না কেন, সেটা তো সাধারণ মানুষের করের পয়সা। যাই হোক, আপনাদের যারা এই মুহূর্তে টিভি খুললেন তাদের আরও একবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে আজকে নবান্নে চিফ সেক্রেটারির সঙ্গে চাকরিহারা অশিক্ষক কর্মীদের বৈঠক ছিল। সেই বৈঠকেই মমতা ব্যানার্জি ফোন করেন মুখ্যমন্ত্রী এবং টেলিফোনের মাধ্যমে, মোবাইলেই তিনি বার্তা দেন। রাজ্য সরকার প্রস্তাব রেখেছে গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে এবং গ্রুপ সি কর্মীদের মাসে, মানে যারা চাকরি খুইয়েছেন এবং জয়েন করতে পারছেন না, আদালত পারমিশন দেয়নি, তারা মাসে 25,000 টাকা করে পাবেন। আবার বলছি, গ্রুপ সি মাসে পাবেন 25,000 টাকা করে, গ্রুপ ডি যারা তারা পাবেন 20,000 টাকা করে। এটা প্রস্তাব, সম্মতি এলে রাজ্য সরকার দেবে, যতক্ষণ পর্যন্ত না মামলার নিষ্পত্তি হচ্ছে আদালতে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH